গার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের অমানবিক ছবি প্রকাশ। আগ্রাসনের চেষ্টা হলে পাল্টা জবাব, লং মার্চ থেকে কড়া হুঁশিয়ারি। হাসিনার পতনের পর ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বললেন ক্যাটম্যান। বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া, বলছে ফ্যাক্ট চেকাররা। অস্থিতিশীলতা তৈরির জন্যই তথ্য সন্ত্রাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলার শাওন 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে আটক বাংলাদেশি 78 জেলে ও নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। নাবিকরা ভালো আছেন বলে জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাহতাব মিনহাজের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। সোমবার দেশের সমুদ্র সীমা থেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায় 2টি ট্রলার সহ 78 জন নাবিক ও জেলেকে। মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত 3টি ছবি প্রকাশ করা হয়। তার একটিতে দেখা যায় নাবিকেরা নৌযানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন, আর নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের 2টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার 2টি নিয়ে আসার দৃশ্য। ট্রলার কর্তৃপক্ষ বলছে, মাছ ধরার সময় ট্রলারগুলো বাংলাদেশের সমুদ্র সীমায় থাকলেও জোর করে তাদের নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমাদের সীমানায় প্রায় 5-6 কিলোমিটার ভিতরেই তারা, কিলোমিটারই বলি, মানে 3-4 নটিক্যাল মাইল, যেটা নটিক্যাল মাইলের মধ্যেই আসলে ছিল। পরে তারা দেখলে তারা এগিয়ে গেছে, তারপরে তাদেরকে জিম্মি করে একরকম বলা যায়। তাদের অর্থাৎ জিম্মির শব্দ বলা ঠিক হবে কিনা আমি জানি না। নৌ পরিবহন অধিদপ্তর বলছে ভারতের এমন কাজ গ্রহণযোগ্য নয়। নদী, সমুদ্র, তাই না? অনেক ক্ষেত্রে ট্রল করতে করতে দেখা যায় যে অনেক সময় আরেকজন বাউন্ডারি ক্রস করে যায়। এটা তো সি ইজ কানেক্টেড, অল দ্য সিজ আর কানেক্টেড। এখন এখানে দেখা যায় যে কোনো দেশের জাহাজ যদি অন্য দেশের সামান্য সীমা অতিক্রম করে, তখন সেখানে যারা কোস্টগার্ড বা অন্য কোনো বাহিনী যারা থাকে তখন তারা কশন করে যে ওকে, ইউ আর উইদিন আওয়ার টেরিটরি, প্লিজ লিভ। ওরা তখন সাথে সাথে চলে যায়। ব্যাপারটা কি ওরকম আর কি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এতে বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা। প্রথম কথা, অপরাধ করেছে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের মধ্যে ঢুকেছে। ডেফিনেটলি আমি তো নিরাপত্তাহীন বোধ করছি, তবে খুব বেশি নিরাপত্তাহীন মনে করছি না। কেন? দেশের জনগণ, আমি যেটা মনে করি 90% মানুষ এখন এই দেশের ওদের ইন্ডিয়ান এই কর্মগুলো পছন্দ করছে না। এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 ট্রলারগুলো SR ফিশিং ও C&F অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের যে কোনো ধরনের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। জনগণকে সাথে নিয়ে লড়াই করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে লং মার্চ সমাপনী সমাবেশ থেকে বক্তারা ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরত পাঠানোরও আহ্বান জানান। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। বিকেল 4টার দিকে বিএনপির 3 সহযোগী সংগঠনের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। আগে থেকেই তাদের স্বাগত জানাতে সমবেত হয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির সমাপনী সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত জাতীয়তাবাদী শক্তি। সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অবশ্যই। এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চ দল। লং মার্চ সফল করতে সেখানে কিশোরগঞ্জ, ভৈরব, ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরাও যোগ দেন।
নেতাকর্মীরা প্রায় 1000 গাড়িবহর নিয়ে নরসিংদী হয়ে ভৈরবে যায়। সেখানে স্থানীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। এর আগে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করে বিএনপির 3 সহযোগী সংগঠন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লং মার্চ শুরুর আগে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো আপোষ নয়, সকলকে এর মোকাবেলা করতে হবে। বন্ধু রাষ্ট্র হতে হলে বন্ধুর মতো আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ। ওমর ফাহিমের রিপোর্ট। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে প্রতিবাদ মিছিল বের করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। যে কোনো প্রয়োজনে আমরা এবং এরপরে পরে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে সবাই এই দেশের জন্য শেষ রক্তবন্ধু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার্থে যা কিছু প্রয়োজন হয় আমরা করব। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আমরা, এবং এই দেশের বিরুদ্ধে জঘন্য অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা জানান তারা। তারা চায় বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, শান্তিপ্রিয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মাঝে একটি কলহ বেজে যাক। আমরা সেই সুযোগ কোনোভাবেই আমরা কাউকে দেব না। বিশ্ব সংস্থা থেকে আসুক, দেখুক বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একাত্র আছে কিনা, কারোর সাথে কোনো বিবাদ আছে কিনা। এইটা ভারতের মিডিয়া শুধুমাত্র অপপ্রচার। সীমান্তে গুলি করে হত্যা করছে বিএসএফ। আমাদের লোক যে হত্যা করতেছে, আমাদের লোক যদি কোনো অপরাধ করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এরপর একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে এটা নিয়ে শঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। 22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি, হলো মিলিটারি স্ট্র্যাটেজি হলো ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা তাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিছে।
বিশ্লেষকেরা বলছেন, ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে। আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন তারা? তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলে জানান টবি ক্যাটম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত শাকের রাজ্য রিপোর্টে। 10 বছর আগে মানবতাবিরোধী অপরাধে জামাত নেতাদের বিচার শুরুর দিকে টবি ক্যাটম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল দলটি, কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর টবি ক্যাটম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম পরামর্শক। বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক করেন তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমের সাথে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন টবি। জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। এই বিচার কাজের বিষয়ে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, যাতে করে প্রসিকিউটর টিম ও তদন্ত সংস্থা সুন্দরভাবে তাদের কাজ করে এই বিচার প্রক্রিয়া পরিচালনা করতে পারে। এবারের বিচার প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে। ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে। শেখ হাসিনাকে ফেরানো না গেলে তার অবর্তমানে বিচার কাজ শুরু করা যাবে। চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে এমন বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। বর্তমানে ট্রাইব্যুনালে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কখনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে আবার কখনো সংখ্যালঘু ইস্যুতে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো বলছে, ভারতীয় মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত এইসব সংবাদের 50% ভুয়া। একটি চক্র জনমনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালাচ্ছে তথ্য সন্ত্রাস। আদিত্য মামুনের রিপোর্ট। 5 আগস্টের পর দেশ ও দেশের বাইরে, বিশেষত ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তি এবং টেলিভিশন চ্যানেলগুলোতে অসত্য তথ্য দিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করছে। কখনো সনাতনীদের উপর হামলা কিংবা মন্দির ভাঙচুরের খবর ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করাই ছিল লক্ষ্য। দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টির লক্ষ্যে অপতথ্য বন্যায় প্রধান উপদেষ্টার অসুস্থতার ভুয়া খবর দিয়ে আবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযানের মতো বানোয়াট খবর দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। যেটা বাংলাদেশে ঘটে নাই ওই ধরনের একটা নেগেটিভ দাঁড় করানো, দেন ওটা সার্কুলেট করা, এটা ওদের মানে ইন্টেনশন ছিল। সো এটা করলে কি হয়, ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশে একটু কি বলবো, একটু ডিফেম করা। হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলো হয়েছিল টার্গেট। কিছুদিন আগে গোপালগঞ্জের একটা ভিডিওকে কেন্দ্র করে সেটা ভারতীয় গণমাধ্যমেও চলে এসেছে, ছড়িয়েছে যে বাংলাদেশে মহিলাদেরকে বাজার করতে যাওয়া নিষেধ করা হয়েছে বা বাজার করতে যেতে দেওয়া হবে না। দেখেন, এটা একটা মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের কমিটি বা তারা যারা পরিচালনা কমিটি আছে তাদের ঘোষণা, এখানে সরকারের কোনো কানেক্টিভিটি ছিল না। গেল 3 মাসে রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত শতাধিক সংবাদের সত্যতা যাচাই করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। মিলেছে ভয়াবহ মিথ্যাচারের নজির। এই সকল ভুল প্রচারণা বাংলাদেশের নিয়ে হয়েছে, এই সংখ্যাটা হতে পারে বা এই পার্সেন্টেজটা হতে পারে
40 থেকে 50-র মতো। সাম্প্রদায়িক হিংসা, পররাষ্ট্র সংক্রান্ত ইস্যু, আবার কখনো সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন অপতথ্যের প্রমাণ অহরহ। এসব সংবাদ পঠিত কিংবা দেখা হয়েছে কোটি কোটি বার। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের দিকেও খেয়াল করেন, মানে 3বারের মুখ্যমন্ত্রী মমতা, সে হচ্ছে বলে দিল যে সে ইউএন ইন্টারভেনশন চায় বাংলাদেশে, তাই না? সো এটা স্কেলটা আপনি তখন বুঝতে পারতেছেন যে এটা আসলে কোন পর্যায়ে ওরা নিয়ে গেছে একটা মানে জিনিসকে ইয়ে করে। এবং প্রত্যেকটা নিউজ যদি আপনি দেখেন, ওইগুলার সত্যতা কোনোটাতে তো একবারেই নাই, আর মানে অনেকগুলাতে আছে যেমন হচ্ছে খুবই এক্সাজারেট করা। গুজব নির্ভর অনেক সংবাদের তথ্য যাচাই করার কারণে তার যে গুরুত্ব কমছে, সেই খবর সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই বড় ধরনের ষড়যন্ত্র থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করেন সবাই। কোনো একটা মিডিয়া বা হচ্ছে কোনো একজন পার্টিকুলার মানুষ ওইটা দিচ্ছেন বলে সবাই বিশ্বাস করে ফেলবে, ওই জিনিসটা নাই। এখন মানুষ কোয়েশ্চেন করে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের একটি আশ্রমে আগুন লাগার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচার। আর তার বিরুদ্ধে এবার প্রতিবাদে সোচ্চার হয়েছে খোদ আশ্রম কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। সাম্প্রদায়িক উস্কানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে তারা। মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার খালিয়ারজুড়ির মেন্দিপুর গ্রামে সর্বধর্ম মিশনের জয় দুর্গা দয়াময় আশ্রমে শুক্রবার রাতে আরাধনা শেষে অসাবধানতার কারণে জ্বলন্ত মোমবাতি ও আগরবাতি থেকে ছড়িয়ে পড়ে আগুন। এতে একটি আসন ও একটি বিছানা ক্ষতিগ্রস্ত হয়। হিন্দুদের বাড়ি ঘর, দোকান, মন্দির, এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি শুরু করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। একইভাবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে ব্যবহার করা হয়েছে ঘটনাটিকে। নিছক দুর্ঘটনাকে ভিন্ন খাতে নিতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই যে মারপিট করছে বা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আসলে এরকম না। সৃষ্টি হয়েছে এই সময় থেকে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা এখানে বসবাস করতেছি, এই ধরনের কোনো নাশকতা ঘটে নাই। ঘটনাস্থল পরিদর্শন করে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিতে জড়িত স্থানীয়দের প্রতি হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। যারাই এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করতে যাবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই এটাকে দেখছে, তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এক হয়েছেন এলাকার হিন্দু সম্প্রদায় সহ সব ধর্মের মানুষ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে পুলিশ। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতীয়মান হয়, আমরা তাদের নজরদারি রাখছি। এদিকে হিন্দু ধর্মের এক সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিও চিত্রে রাস্তায় ঘুরে বেড়ানো ব্যক্তি বরং পরিষ্কার করার মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তাছাড়া সেই ব্যক্তি নিজেও মুসলিম। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদাবাজি আর টেন্ডারবাজি দিয়ে শুরু, দ্রুত সময়েই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নজর কেড়ে অল্প বয়সে হয়ে যান সংসদ সদস্য। বলছি ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথা। গত 15 বছরে কামিয়েছেন হাজার কোটি টাকা। ভোলা এবং ঢাকায় সমান তালে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। নিজ দলের নেতা কর্মীরাও রেহাই পাননি। হাসিনা পালিয়ে যাওয়ার পর শাওনও লাপাত্তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নুরুন্নবী চৌধুরী শাওন অন্ধকার জগৎ থেকে সংসদ সদস্য হয়ে ওঠা এক আতঙ্কের নাম। রাজধানী ঢাকা ও তার নিচেলা ভোলায় সন্ত্রাসী হিসেবেই শাওনকে চিনত সবাই। তার এই পরিচিতি নজর কাড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। 2010 সালে বিতর্কিত উপনির্বাচনে ভোলা 3 থেকে এমপি হয়েই খুনের মামলায় জড়ান শাওন। রাজধানীতে তার গাড়িতে তারই পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও ক্ষমতার দাপটে পার পেয়ে যান তিনি। তবে পট পরিবর্তনে মুখ খুলছেন হতভাগা ইব্রাহিমের স্বজনেরা। ইব্রাহিম খুনের ঘটনা পুনঃতদন্ত চান তারা। ওই সময় একটা দুঃশাসন চলছে দেশে, কথা বলার মতন কোনো ভাগ সত্যিকারেই ছিল না। আত্মীয় আছে ঠিকই, আত্মীয় খোঁজ নিতে গেল তাকে নিজেরও মার্ডার হইতে এমন একটা অবস্থা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে। এবং সে যে এই যে একটা রাজনীতি একটা পথ তার উঠাইতে চেয়েছিল,
এটাই তার কালসূত্র হয়ে দাঁড়িয়েছে। এখন তার সুস্থ তদন্ত করে তার বিচারটা পুনরাবৃত্তি করে যেন বিচারটা সত্য বিদ্যায় বিচার হয়। ঢাকার পাশাপাশি গত দেড় যুগে ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। শাওনকে খুশি না করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কেউ চাকরি পেতেন না। এখানে রাজনৈতিক এবং যে দেশের উন্নয়নমূলক যত কাজ হয়েছে সবগুলি কাজ থেকে উনি চাঁদাবাজি করতেন। সব টাকা বিদেশে পাচার করছে। বিনা নির্বাচনে এমপি হয়ে মানুষের সহযোগিতা দেওয়ার নামে সে করেছে লুটপাট, চাঁদাবাজি, অন্যায়। দিন দুপুরে মানুষ ধৈর্য নিয়ে এই স্টলের ভিতরে ঢুকাইয়া মাইজা টাকা আদায় করে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে তার এবং সুস্থ তদন্ত এবং তার বিচার চাই। লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের মাঠ দখল করে নির্মাণ করেছেন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। আমাদের ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটাকে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক করা হয়েছে। 2014 সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় 1,20,89,000 টাকার সম্পদ দেখিয়েছিলেন শাওন। আর 2024 সালে তিনি দেখান 33,55,732 টাকার সম্পদ। এদিকে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পলাতক শাওন। তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় একাধিক মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে আমাদের সঙ্গে 2টা নিয়মিত মামলা আছে। তাছাড়া সে ঢাকায় 5ই আগস্টের আগে যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটছে সেই মামলায় বেশ কয়েকটা মামলা সে আসামি। সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিচার চান সাধারণ মানুষ। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাওনের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হাইকোর্টের রায় জালিয়াতি করে ইটভাটা, 26 মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাঙামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন। বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো সবচেয়ে পেছনে পড়ে আছে। এ সময় নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে স্মৃতিচারণ করেন তিনি। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠে, এ আশাবাদও ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি জাপানের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সে সময় জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানান রাষ্ট্রদূত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সাথে সব ক্ষেত্রেই সহযোগিতা অব্যাহত রাখবে। অধ্যাপক ইউনূস বাংলাদেশ জাপান সম্পর্কের ক্ষেত্রে বিদায়ী রাষ্ট্রদূতকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক দেয়া হয়তো সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেন অর্থ, বাণিজ্য সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সিদ্ধান্ত হয় এলএনজি, সয়াবিন তেল, পাম তেল দ্রুত আনার। পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন জানান, সরকার কর্মব্যস্ত জনগণের জন্য কাজ করছে। পণ্যমূল্যে আন্তর্জাতিক বাজার বৃদ্ধির কারণে দেশেও বাড়ছে। স্বচ্ছ যেন প্রক্রিয়াগুলি হয় সেইভাবে আমরা প্রাইস চেক করি, প্রতিযোগিতামূলক হয়েছে কিনা সেটা দেখি, তারপরে সার্বিকভাবে টাকার পরিমাণ দেখি। আর সবচেয়ে যে হলো
যে উদ্দেশ্যে যেটা আমরা অনুমোদন করি সেটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে, যেমন সার জন্য দ্রুত আসে, মসুর ডাল, 5টা বই যেন দ্রুত, আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করি, চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। বাংলাদেশে এভিয়েশনের ভবিষ্যৎ উজ্জ্বল, আর দিন দিনই বাড়ছে আর্মি এভিয়েশন। এভিয়েশনের বেসিক কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সে সময় স্টাফ, ফ্লাইং ইন্সট্রাক্টর, গ্রাউন্ড ইন্সট্রাক্টর এবং সংশ্লিষ্ট কর্মীদের পাইলট হিসেবে নতুনদের গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান সেনাপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গতি ও নিপুণতা এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন। 1978 সাল থেকে প্রতিষ্ঠার পর তরুণ সামরিক অফিসারদের প্রশিক্ষণ দিয়ে আসছেন তারা, আর তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয় এভিয়েশন বেসিক কোর্স 13 এর ব্রেভেন্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের। 24 জন তরুণ অফিসারের হাতে ব্রেভেন্ট ও সার্টিফিকেট তুলে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান নতুন পাইলটদের অভিনন্দন জানিয়ে বলেন, আরও নতুন নতুন বহর তারা খুব শীঘ্রই সংযুক্ত করতে যাচ্ছেন, যা দেশের সরকারের জন্য সাশ্রয়ী হবে। Very soon you will find that in fixed wing we'll be having medium range aircraft, turboprop twin engine aircraft. Maybe we're trying to acquire King Air 360 extra range. These aircraft can be used for the dignitaries, the VIPs, the delegates from Bangladesh to travel to India, to Thailand, to Singapore, the regional countries in style. Thereby, we would like to reduce the expenditure of the government as well. তিনি বলেন, বাংলাদেশে এভিয়েশনের ভবিষ্যৎ অনেক ভালো, আর আর্মি এভিয়েশনের সুযোগ দিন দিন বাড়ছে। Aviation has a bright future in Bangladesh. Our army aviation is growing day by day. স্টাফ থেকে শুরু করে ফ্লাইং ইন্সট্রাক্টর, গ্রাউন্ড ইন্সট্রাক্টর এবং সংশ্লিষ্ট কর্মীদের পাইলট হিসেবে নতুনদের গড়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। I also thank all the staff, flying instructors, the ground instructors, and associated staffs for their wonderful job. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ইটভাটা চলতে বাধা নেই। ইটভাটা চলাকালীন কেউ যেন ডিস্টার্ব না করে এমন জালিয়াতি আদেশ নিয়ে চলছিল 26টি ইটভাটা। বুধবার তাদের বিরুদ্ধে মামলা করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী 21 টেলিভিশনকে জানিয়েছেন, ক্লার্ক, কম্পিউটার অপারেটর বা আইনজীবী যেই জড়িত হোক ছাড় পাবে না কেউ। বিস্তারিত শাকেরা আরজুর আরেকটি রিপোর্টে। 2022 সাল থেকে চট্টগ্রামে অভিনব কায়দায় হাইকোর্টের রায় জালিয়াতি করে চলছিল 26টি ইটভাটা। বিপত্তি ঘটে রিটকারী আইনজীবী ইটভাটা বন্ধের খোঁজ নিতে গেলে। তখন জেলা প্রশাসক জানান, হাইকোর্টের আদেশ নিয়েই চলছে ইটভাটা। জেলা প্রশাসকের এমন বক্তব্য আদালতের নজরে আনেন আইনজীবী। রায় পর্যালোচনা করে দেখা যায়, হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার সাথে এক লাইন জুড়ে দিয়ে 26টি ইটভাটা পরিচালনার আদেশ করে নেয় জালিয়াত চক্র। ইটভাটা পরিচালনায় তাদের ডিস্টার্ব না করার জন্য আদেশে উল্লেখ করে চক্রটি। কোর্ট যেটা অর্ডার দিয়েছিল যে ওদের একটা আবেদনপত্র জমা দিয়েছে, সেই আবেদনটা নিষ্পত্তি করার জন্য বলছে 60 দিনের মধ্যে, ফুল স্টপ। এরপরে ওরা একটা শব্দ লাগাইছে, ইটভাটা চালাতে প্রশাসন কোনো ডিস্টার্ব করতে পারবে না। তারা অরিজিনাল ফাইলে তারা পিটিশনার হলো 16 জন, কিন্তু যে অর্ডারটা তারা দিয়েছে সেখানে তারা 26 জন, আরও 10 জনের নাম ওখানে ঢুকিয়েছে। আবেদনকারী আইনজীবী জানান, 22 সালে করা পার্বত্য চট্টগ্রামের ইটভাটার মামলাটি আপিল বিভাগ হয়ে এসেছে। কোর্ট উষ্ণ প্রকাশ করেছেন এবং কোর্ট রেজিস্ট্রার জেনারেলকে ডাইরেকশন দিয়েছেন যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাদের ব্যাপারে মামলা করা হয়। মামলা তদন্তে আসলে উঠে আসবে এখানে কি হবে বিষয়টা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইটভাটার আইনজীবী। এই বিষয়টা যে আইনজীবীর অগোচরে হয়েছে, আইনজীবী জানে না, ওনার চেম্বার থেকে যে অর্ডার কমিউনিকেট করা হয়েছে সেটা জেনুইন, অর্ডার সার্টিফাইড কপি যেটা তোলা হয়েছে সেটাও এজ ইট ইজ, ওইটার সাথে এই জিনিসটার মিলে না। আইনজীবী জানান, জালিয়াতির সাথে হাইকোর্টের কম্পিউটার অপারেটর, ক্লার্ক, সেকশন আইনজীবী যেই জড়িত হোক না কেন তদন্তে বের হয়ে আসবে। মামলা করার পরে তদন্তে এর মধ্যে যদি কোনো আইনজীবী জড়িত থাকে, এর মধ্যে যদি কোনো ক্লার্ক জড়িত থাকে, এর মধ্যে যদি কোনো কম্পিউটার অপারেটর জড়িত থাকে, সেকশনের কেউ জড়িত থাকে, যেই কেউ জড়িত থাকে, তদন্তের মাধ্যমে এরা বের হয়ে আসবে। এর আগে রায় জালিয়াতির আরেকটি মামলায় আইনজীবী জেলে গিয়েছে বলেও জানান আবেদনকারীর আইনজীবী। 5ই আগস্টের পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনের পরে এখানেও তো আমরা পরিবর্তন চাই।
এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপ্রার্থীদের সহায়তার জন্য চালু করেছেন হেল্পলাইন অভিযোগ বক্স। এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জিসানের তাণ্ডবেও জয় পেল না সিলেট, শেষ বলে ছক্কায় ঢাকাকে জেতালেন শুভাগত। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরল চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল থেকে লাবণী পয়েন্টে ট্রফির সাথে হিড়িক পড়ে ছবি তোলার। দারুণ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে উচ্ছ্বসিত কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা। তাদের আশা, মাঠের খেলায় সেরাটা দিয়ে এই ট্রফি নিজেদের করে নেবে বাংলাদেশ দল। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য ছবিতে আকাশুজ্জামানের রিপোর্ট। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফটো সেশনের জন্য ট্রফি নিয়ে যাওয়া হয় কক্সবাজারে। সকালে সাগর পাড়ের সাম্পানে প্রদর্শন শেষে ট্রফি আসে লাবণী পয়েন্টে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও ট্রফি দেখার সুযোগ ছিল সবারই। শুধু চোখের দেখা নয়, ট্রফির সাথে ছবি তোলার ইচ্ছেও পূরণ হয়েছে। কক্সবাজারে ঘুরতে এসে এমন একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এতদিন দেখা যাচ্ছে নিউজ মিডিয়ায় দেখে এসেছি বা নিউজ পেপারে দেখে এসেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে অত্যন্ত গর্ববোধ হচ্ছে নিজেদের দেশের প্রতি, নিজেদের টিমের প্রতি। এখানকার যে তরুণ ক্রিকেটাররা আছে তারা অনুপ্রেরণা পাবে। ট্রফিটা এখানে উন্মোচন হচ্ছে, এখানে প্রদর্শন হচ্ছে, সেটা দেখে অসাধারণ লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলে এত কাছ থেকে দেখবো ভাবিনি, চিন্তাও করিনি। শুধুমাত্র আইসিসির নির্ধারিত সফরে নয়, ক্রিকেট ভক্তদের চাওয়া ব্যাটে বলের লড়াইয়ে জিতে এই ট্রফি আবারও লাল সবুজের দেশে এনে দেবেন রিয়াদ মুশফিকরা। এটা দেখতে পারে খুবই ভালো লাগতেছে আর মনের একটা আনন্দ অনুভব হচ্ছে যে আইসিসি ট্রফি আসলে কক্সবাজার আসলে এটা প্রদর্শন করা হচ্ছে। আশা করি বাংলাদেশ আমাদের হতাশ করবে না, এইবার ট্রফিটা অবশ্যই আনবে। অনেক বেশি ভালো লাগছে, আমি ভাবি নাই এত কাছ থেকে ছবি তুলতে পারবো। আরও একদিন ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবে সাধারণ মানুষ। এর জন্য আসতে হবে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বৃহস্পতিবার সেখানেই রাখা হবে ট্রফি। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের অমানবিক ছবি প্রকাশ। আগ্রাসনের চেষ্টা হলে পাল্টা জবাব, লং মার্চ থেকে কড়া হুঁশিয়ারি। হাসিনার পতনের পর ভারতের মাথা ব্যথা, শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে, বললেন ক্যাটম্যান। এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের অধিকাংশ খবরই ভুয়া, বলছে ফ্যাক্ট চেকাররা। অস্থিতিশীলতা তৈরির জন্যই তথ্য সন্ত্রাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।